আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বের দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিশি। চীনের প্রায় 1 কোটি দরিদ্র মানুষ তাদের জীবনমান উন্নত করার জন্য পুনর্বাসিত হয়েছে। আর এই পুনর্বাসন প্রকল্পে যেসব প্রতিষ্ঠান কাজ করছে এদের মধ্যে অন্যতম প্রেসিডেন্ট শি জিনপিং এর পুনর্বাসন কমিউনিটি। এই কমিউনিটি দরিদ্রদের পুনরুত্থান রোধের লক্ষ্য নিয়ে বহুমাত্রিক পরিষেবা প্রদান করছে। চীন তার বিস্তৃত দারিদ্র্য দূরীকরণ অভিযানের অংশ হিসেবে প্রায় 1 কোটি দরিদ্র মানুষকে সফলভাবে পুনর্বাসিত করেছে। এটি তাদের কষ্ট দূর করতে নতুন বাড়িঘর এবং উন্নত কর্মসংস্থান ও পরিষেবার মাধ্যমে উন্নত জীবন গ্রহণ করতে সক্ষম করেছে। পরিসংখ্যান বলছে 2020 সালের শেষ নাগাদ চীন তার উচ্চাকাঙ্ক্ষী দারিদ্র্য হ্রাস লক্ষ্যমাত্রা অর্জন করেছে। 832টি কাউন্টি এবং 1,28,000 গ্রামে প্রায় 10 কোটি গ্রামীণ বাসিন্দাকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে দেশটি। চীন গ্রামীণ পুনরুজ্জীবনের একটি নতুন যাত্রা শুরু করার সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যের পুনরুত্থান প্রতিরোধ, বাসিন্দাদের সুখী এবং আরও পরিপূর্ণ জীবন উপভোগ করার জন্য জনসেবা বৃদ্ধির প্রচেষ্টা তীব্রতর করছে স্থানীয় সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি পুনর্বাসন কমিউনিটি আছে। এই কমিউনিটিতে বহুমাত্রিক কর্মশালা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এই কমিউনিটির অংশ উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের আনখাং শহরের একটি পুনর্বাসিত সম্প্রদায়। ছিনপা পর্বতমালায় অবস্থিত এই সম্প্রদায়টিতে এখন 1,300-র বেশি পুনর্বাসিত পরিবার বসবাস করে। তথ্যসূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ 5টি কমিউনিটি কারখানা স্থাপনের জন্য সুবিধাগুলো সংস্কার করেছে এবং গ্রামবাসীর জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদানে উচ্চমানের চা বাগান তৈরি করেছে। 2020 সালের মধ্যে সম্প্রদায়ের সমস্ত নিবন্ধিত দরিদ্র পরিবার দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। আমি 5 বা 6 বছর ধরে এখানে কাজ করছি এবং আমার আয় স্থিতিশীল। আমি কয়েক বছর আগে একটি গাড়িও কিনেছিলাম। জীবন আরও আশাব্যঞ্জক এবং সুখী হয়ে উঠেছে। এদিকে ব্যাপকভাবে দারিদ্র্যের পুনরুত্থান রোধ করার জন্য বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পুনর্বাসিত বাসিন্দাদের জন্য একটি নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে শিল্প ও কর্মসংস্থান সহায়তা দেওয়া হচ্ছে। উত্তর চীনের শানসি প্রদেশের তাথং শহরের ফাংছং নিউ ভিলেজে পুনর্বাসিত গ্রামবাসীদের জন্য পরিষ্কার রাস্তাঘাট এবং সুন্দরভাবে সাজানো ঘর রয়েছে। আগে এই এলাকায় গ্রামবাসীরা জীবিকা নির্বাহের জন্য কেবল ভুট্টা চাষের উপর নির্ভর করত, কিন্তু 2018 সালে পুনর্বাসন কর্মসূচির জন্য তারা কর্মক্ষেত্রের কাছাকাছি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছে, ফলে তাদের জীবন আরও সহজ হয়েছে। এই শ্রেণীর মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে নার্সারি কারখানায় ডেইলিলি চাষ এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র খোলা হয়েছে। এটি গ্রামবাসীদের বাড়ির কাছাকাছি কাজ করার সুযোগ করে দিয়েছে, ফলে 2024 সালে মাথাপিছু আয় 21,600 ইউয়ানে পৌঁছেছে। দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের চেনসিয়ং কাউন্টির একটি পুনর্বাসন স্থান নিলোফিংয়ে 14,000 বাসিন্দাকে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ টেক্সটাইল কারখানার মতো শিল্প চালু করেছে এবং বাসিন্দাদের চাকরি খুঁজে পেতে বা বাড়ির কাছাকাছি ব্যবসা শুরু করতে সহায়তা করার জন্য কর্মসংস্থান পরিষেবা স্টেশন স্থাপন করেছে। দারিদ্র গোষ্ঠীকে শুধুমাত্র পুনর্বাসন নয়, তাদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। আমরা আমাদের সমস্ত কাজে পুনর্বাসিত বাসিন্দাদের সেবা এবং সহায়তা প্রদানকে অগ্রাধিকার দেব। বৃহৎ আকারের দারিদ্র্যের পুনরুত্থান রোধ করব, শিল্প ও কর্মসংস্থানের প্রচার করব এবং তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব।
চিনপিং কমিউনিটি দারিদ্র্যের পুনরুত্থান রোধের লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করছে। স্কুল এবং কমিউনিটি হাসপাতালের পাশাপাশি বয়স্কদের ক্যান্টিন অ্যাক্টিভিটি সেন্টার এবং শিশু যত্ন সুবিধার মতো সুযোগ সুবিধাগুলো স্থাপন করা হয়েছে, যাতে বাসিন্দাদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়। চায়না ভ্রমণের বৃদ্ধি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চীনের সমৃদ্ধ পর্যটন ক্ষেত্রে শূন্য পদ সৃষ্টি হওয়ায় তরুণদের সম্পৃক্ততা বাড়ছে। বিভিন্ন ধরনের ভ্রমণ এবং দর্শনার্থী বান্ধব নীতির কারণে ভ্রমণ গন্তব্য হিসেবে চীনের ক্রমবর্ধমান আকর্ষণ কেবল আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যাই বাড়িয়েছে না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে, বিশেষ করে দেশের তরুণদের জন্য। গেল বছর চীন তার একতরফা ভিসা মুক্ত নীতি উন্নত করেছে। এই ভিসা মুক্ত নীতির আওতায় ৩৮টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে। এটি বিদেশি পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্য সাংহাইকে রূপান্তরিত করতে সাহায্য করেছে, যা ২০২৪ সালে ৬৫ লাখের বেশি আন্তর্জাতিক ভ্রমণকারীকে স্বাগত জানিয়েছে। তাদের মধ্যে অনেকেই চীন ভ্রমণের প্রথম গন্তব্য হিসেবে এই শহরটিকে বেছে নিয়েছেন। চায়না ভ্রমণ বেড়ে যাওয়ায় ব্যক্তিগত ট্যুর গাইডদের একটি নতুন প্রজন্ম তৈরি করেছে। এই প্রজন্মের এমনই একজন তরুণ লিউ লিছাও। তিনি সাংহাইতে ৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে পূর্ণকালীন ট্যুর গাইড পেশায় সম্পৃক্ত হয়েছেন। লিও শহরের ঐতিহাসিক রাস্তা এবং প্রাণবন্ত এলাকাগুলোতে সাইক্লিং ট্যুর পরিচালনা করেন, যার ফলে বিদেশি পর্যটকরা স্থাপত্যের নিদর্শন থেকে শুরু করে আইকনিক উখাং ম্যানশন, যা তার অনন্য স্থাপত্য শৈলী এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য একটি জনপ্রিয় ছবির স্থান, এছাড়া ঐতিহ্যবাহী শিল্প এবং স্থানীয় খাবার সবকিছুই উপভোগ করতে পারেন। এরই মধ্যে লিওর তৈরি ভ্রমণ রুটগুলো অসংখ্য ক্লায়েন্টের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সাইক্লিং বিদেশিদের জীবনের বিভিন্ন দিক এবং শহরের চেতনা প্রত্যক্ষ করার সুযোগ দেয়। পার্কগুলোতে তারা স্থানীয়দের নাচ, থাইচি, ক্যালিগ্রাফি এবং গায়কদের মতো বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখেন। যখন আবহাওয়া ভালো থাকে তখন প্রচুর মজাদার কার্যক্রম থাকে। স্থানীয়রা পর্যটকদের স্বাগত জানায়, বয়স্করা প্রায়শই তাদের নৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানায়। লিও সাংহাইয়ের সাথে পরিচিত। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি প্রাথমিকভাবে সপ্তাহান্তে খণ্ডকালীন ইংরেজি ট্যুর গাইড হিসেবে কাজ শুরু করেছিলেন, যদিও এখন তিনি আর্থিক ক্ষেত্রে কাজ করছেন। অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধির ফলে বিদেশি ভাষা গাইডের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে কিছু সংস্থা খালি পদ পূরণ করতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে লিও গত বছরের এপ্রিলে পূর্ণকালীন গাইডিং পেশার সঙ্গে সম্পৃক্ত হন। চীন এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়া বৃদ্ধিতে গভীর তৃপ্তি পেয়েছেন লিও। এই পেশা অনুসরণ করার ক্ষেত্রে আমার একটি বড় অনুপ্রেরণা আসে এর অসাধারণ পরিপূর্ণতা থেকে। আমার দৃষ্টিভঙ্গি এবং গভীর সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমি বিদেশি দর্শনার্থীদের আমাদের অতীত কেমন ছিল তা দেখাতে পারি, ব্যাখ্যা করতে পারি যে চীনা জনগণের অধ্যবসায় কিভাবে জাতির উন্নয়নকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে, যেখানে আমাদের স্থিতিস্থাপকতার উৎপত্তি এবং আমাদের জাতীয় চরিত্র প্রদর্শন করেছে। এই পেশায় লিও প্রায় ১ বছর ধরে আছেন। লিও তার বর্তমান কর্মজীবনে অনেক সন্তুষ্ট বলে জানিয়েছেন। ঢাকা বেইজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেইজিং এক্সপ্রেসে। পূর্ব চীনের সুচৌ শহরে একটি প্রাণবন্ত মন্দির মেলা, অসাধারণ হস্তশিল্প এবং সুস্বাদু খাবারের সমারোহে এটি দেশটির ঐতিহ্যের এক মনোমুগ্ধকর উপস্থাপন। ইউন লংসান নামে পরিচিত এই মন্দির মেলাটি ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য।
প্রতি বছর দ্বিতীয় চন্দ্রমাসের 19তম দিনে অনুষ্ঠিত হয় মেলাটি। পূর্ব চীনের সুচৌ শহরে একটি প্রাণবন্ত মন্দির মেলার আসর বসেছে। অসাধারণ হস্তশিল্প এবং সুস্বাদু খাবারের সমারোহে এই মেলাটি বহন করে এক সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ঐতিহ্যের পরিচয়। বলছি চীনের ঐতিহ্যবাহী ইউনলংশান মন্দির মেলার কথা। ৩০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী কালজয়ী এই উৎসব। প্রাচীন চীনে বসন্তকালীন কৃষিকাজের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল সে সময়ের বাসিন্দারা তখন তাদের চাহিদা মেটাতে প্রথমবার আয়োজিত হয়। সেই থেকে মেলাটি প্রতি বছর দ্বিতীয় চন্দ্রমাসের 19তম দিনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে চীনের বাসিন্দারা। 3 দিনব্যাপী এই মন্দির মেলায় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, লোক হস্তশিল্প, সাংস্কৃতিক পণ্য, খাবার এবং বিনোদনের এক অনন্য মাধ্যম। 300টিরও বেশি স্টল স্থাপনের মাধ্যমে মেলাটি প্রতিদিন 40,000-এরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে। এই বছরের মন্দির মেলাটি ভালো। স্থানটি মানুষের ভিড়ে ভরা এবং অসংখ্য স্টলে ছোট বড় নানা ধরনের পণ্য পাওয়া যায়। দর্শনার্থীরা যখন হেঁটে বেড়ায় তখন আনন্দে ভরে ওঠে, তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। ব্যস্ত মন্দির মেলায় সুগন্ধি তৈরির সুসজ্জিত পণ্যের বিস্তৃত পরিসর, যার মধ্যে রয়েছে স্পিনিং টপস, সুগন্ধির থলি এবং অন্যান্য শৈশবের প্রিয় পূর্ণ প্রদর্শনী, যা অনেক স্মৃতিকাতর করে তোলে উপস্থিত দর্শনার্থীদের। এসব পণ্যের চাহিদাও নজর কাড়ার মতো। আমি আমার সন্তানকে মন্দির মেলায় নিয়ে আসি। এখানে বেশ ভিড় এবং আমি আমার সন্তানের জন্য একটি বিশেষ উপহার কিনতে যাচ্ছি। বাঘের আকৃতির সুগন্ধির থলি এখানে সবচেয়ে বেশি বিক্রিত জিনিস, যা শিশু এবং বয়স্ক বাসিন্দাদের উভয়েরই পছন্দ। হস্তশিল্পের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারও দর্শনার্থীদের কাছে জনপ্রিয়, যার মধ্যে রয়েছে মধু দিয়ে তৈরি চীনা পেস্ট্রি মিসান্ডাও। উৎসবে ভরপুর চীন এমন হাজারো মেলার আয়োজন করে প্রতি বছর, তাই এইসব মেলাকে আরও পরিকল্পিত করার প্রকল্প হাতে নিয়েছে চীনা সরকার। সম্প্রতি এই লক্ষ্যে তারা বেশ কিছু ব্যবস্থা চালু করেছে, যাতে এসব মেলায় সব রকম উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়। আগামী 20 এপ্রিল কার্যকর হবে 48 ধারার এই প্রকল্প, যেখানে সামগ্রিক পর্যালোচনার প্রয়োজনীয়তা, বিভাগীয় দায়িত্ব, পর্যালোচনার মান, প্রক্রিয়া এবং পদ্ধতি, পাশাপাশি তত্ত্বাবধানের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কর্তৃপক্ষকে বাজার প্রতিযোগিতা সীমাবদ্ধ করে এমন ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখার জন্য গেল বছর ন্যায্য প্রতিযোগিতা পর্যালোচনা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে দেশটি। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। যন্ত্র হলেও মানুষের মতো আবেগপ্রবণ, রয়েছে সুখ কিংবা দুঃখের অনুভূতি। দীর্ঘদিন থেকেই এমন রোবট বানাবার চেষ্টায় রাত দিন কাজ করছেন প্রকৌশলীরা। সম্প্রতি এই প্রচেষ্টায় মাইলফলক ছুঁয়েছে চীন। ইঞ্জিন এআই এর বিজ্ঞানীরা বানিয়েছেন PM01 নামের এক অভূতপূর্ব রোবট। শুধু শারীরিক আকার কিংবা গতিবিধি নয়, এসব রোবটের রয়েছে মানবিক আবেগ। যুগে যুগে রোবটকে নিজের আদলে তৈরি করতে চেয়েছে মানুষ। শুধু আকার আকৃতি কিংবা অবয়বে নয়, যন্ত্রগুলিতে আবেগ দিয়ে আরেকটি মানবিক করার চেষ্টা বহুদিনের। সম্প্রতি এই চেষ্টায় অনেকটাই সফল চীন। চীনা প্রকৌশলীরা বানিয়েছেন এমন এক রোবট যা কেবল তাদের শারীরিক গতিবিধিতেই নয়, বরং গভীর আবেগগত বোধগম্যতায় পৌঁছেছে মানুষের আরও কাছাকাছি। চীনের প্রযুক্তি শিল্পে অভূতপূর্ব সাফল্যে চটপটের মানবিক রোবটগুলি দ্রুত দক্ষ হয়ে উঠছে।
যা তাদের বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম করে তুলেছে। এই চমকপ্রদ রোবটগুলির মধ্যে রয়েছে PM01 নামে একটি রোবট। সম্প্রতি এটি দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের একটি প্রযুক্তি প্রদর্শনীতে মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। এই রোবটটি সফলভাবে তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান ইঞ্জিন এআই। লম্বায় 138 সেন্টিমিটার ও ওজনে 40 কেজি এই রোবটটি শারীরিক গঠন মানুষের আদলে তৈরি। 4 ঘন্টা পর্যন্ত একটানা হাঁটার সক্ষমতা রয়েছে এই যন্ত্রটির। এর শারীরিক বৈশিষ্ট্যগুলির উপর বিশেষ শ্রম দিয়েছেন নির্মাতারা। তবে তারা এটিও বলছেন, রোবটগুলির আবেগগত গুণাবলীর বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছেন তারা। আগামী 3 বছরের মধ্যে সফলভাবে এই মাইলফলকে পৌঁছে যাবেন দাবি ইঞ্জিন এআইয়ের প্রতিষ্ঠাতার। এটি কেবল একটি যন্ত্র নয়, আমরা চাই এটি মানুষের মতো অনুভব করুক। এই কারণে আমাদের রোবট স্বাভাবিকভাবে হাঁটে। ভবিষ্যতে আমরা আশা করি এর কর্মক্ষমতা এমন হবে যে এটি আপনার সুখ দুঃখ জানতে পারবে। আমরা 3 বছরের মধ্যে এটি অর্জন করতে সক্ষম হব। যখন কেউ এর সাথে কথা বলবে তখন সে হয়তো বুঝতেই পারবে না এর শরীরে কোনো আত্মা নেই। আমরা বিশ্বাস করি আমরা সফল হব। প্রায় 50 জন কর্মচারীর একটি দল নিয়ে ইঞ্জিন এআইয়ের বিকাশকারীরা কঠোর পরিশ্রম করেছেন। তাদের মতে, রোবটে সর্বশেষ যে আপডেট আনা হয়েছে তাতে মানুষ এবং রোবটের মধ্যে সহানুভূতি তৈরি করা সক্ষম। বেশিরভাগ রোবট হাঁটু বাঁকিয়ে হাঁটে, কিন্তু আমরা এটি পছন্দ করি না, কারণ মানুষ সেভাবে হাঁটে না। মানুষের মতো হাঁটলে আসলে অনেক শক্তি সাশ্রয় হয়, কারণ হাঁটু বাঁকানোর সময় কোণ বজায় রাখতে অনেক শক্তি লাগে। কিন্তু হাঁটু সোজা করলে হাড় আসলে ওজনের কিছুটা বোঝা বহন করতে পারে। রোবটটি বর্তমানে $15,000 বিক্রি হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, ব্যাপক হারে ব্যবহার হতে পারে এই রোবটটির, যেমন দুর্যোগ অঞ্চলে সাহায্য করা, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে চলাচল করতে পারায় আগুন নেভাতে এবং উদ্ধার সরঞ্জাম বহনেও পারদর্শী হবে এটি। ঢাকা বেজিং এক্সপ্রেসে আজ এই পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।